ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। নদীর ওপর সাদা কুয়াশা ভাসছে, চারদিকে নীরবতা, শুধু পানির ঢেউ আর দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামের কৃষক করিম প্রতিদিনের মতো ঘাটে আসে জমিতে পানি দেওয়ার জন্য, কিন্তু আজকের সকালটা অন্যরকম। নদীর মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে আসছে একটি কলা গাছের ভেলা। ওইটা কি নদীর মাঝখানে দিয়ে ভেসে আসছে? কলা গাছের ভেলা মনে হচ্ছে, কিন্তু ভেলার পর আরে ওটা তো মানুষ, একটা মেয়ে। এই ভোরবেলায় নদীতে কে ভাসিয়ে দিল? মাগো, চোখ খোলো, শুনতে পাচ্ছ? তুমি কে? কোথা থেকে এলে? তোমাকে কে এমন করে ভাসিয়ে দিল? এই ঠান্ডা পানিতে কতক্ষণ ছিলে তুমি? বেঁচে আছে, মেয়েটা এখনো বেঁচে আছে, কিন্তু শরীর এত ঠান্ডা কেন? আর এই হাতের দাগটা? এটা তো সাধারণ সাপের কামড় না, এমন চিহ্ন আমি জীবনেও দেখিনি। কামড়ের দাগের চারপাশে যেন সাপের ফনা আঁকা আছে। না না, এটা কোনো সাধারণ ঘটনা না। করিম ভাই, এত ভোরে ঘাটে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? কি হয়েছে? রহিম ভাই, তাড়াতাড়ি আসেন। একটা মেয়ে নদীতে কলা গাছের ভেলায় ভেসে এসেছে, অচেতন কিন্তু বেঁচে আছে। এটা তো ছোট মেয়ে, কে এত নিষ্ঠুর হতে পারে? কিন্তু এক মিনিট, তার হাতটা দেখাও তো। করিম, এই চিহ্ন ভালো না, এটা নাগ চিহ্ন। বহু বছর আগে এই নদীতে এমন একটা ঘটনা ঘটেছিল। যারা সাপের অভিশাপে পড়ে তাদের এভাবেই কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। তাহলে কি করব? মেয়েটাকে এভাবে ফেলে রাখবো? সে তো বেঁচে আছে, মানুষের সন্তান। আমি ফেলে রাখতে বলছি না, কিন্তু সাবধানে থাকো। এই মেয়ের সঙ্গে কোনো বড় রহস্য জড়িয়ে আছে। তাকে ঘরে নিলে গ্রামবাসী ভয় পাবে। মানুষ ভয় পেলে পাক, আমি একটা অচেতন মেয়েকে নদীর ঘাটে মরতে দেব না। আমার নিজের মেয়ে থাকলে কি ফেলে রাখতাম? না, এই মেয়েকেও রাখবো না। করিম মেয়েটিকে কোলে তুলে নেয়। সে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে, কিন্তু নদীর পানিতে তখন অদ্ভুত ঢেউ ওঠে, যেন কেউ গভীর জল থেকে সব দেখছে। সকাল হতে না হতেই করিম বুড়িদাইকে নিয়ে আসে। বুড়িদাই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। সাপের বিষ, জঙ্গল, নদী, পুরনো অভিশাপ সব বিষয়ে তার জ্ঞান আছে। সে রূপার হাত দেখে চুপ হয়ে যায়। এই দাগ আমি আগে দেখেছি, অনেক বছর আগে। তখন আমি তরুণী। এই নদীর ওপারের এক গ্রামে এক মেয়ে ছিল, তাকেও সাপে কেটেছিল। গ্রামের লোক ভেবেছিল মরে গেছে, কলা গাছের ভেলায় ভাসিয়ে দিয়েছিল। কিন্তু পরে জানা যায় সে মরেনি, সে নাগলোকের দরজায় পৌঁছে গিয়েছিল। নাগলোক? দাইমা, এসব কি সত্যি নাকি শুধু পুরনো গল্প? সব গল্প মিথ্যা হয় না মা। কিছু গল্প মানুষের ভয় থেকে জন্মায়, আর কিছু গল্প সত্যি ঘটনা হয়ে মানুষের মুখে মুখে বেঁচে থাকে। এই মেয়ের হাতে যে নাগ চিহ্ন, সেটা সাধারণ বিষের দাগ না, এটা কালনাগের কামড়। কালনা কে? রূপা অচেতন অবস্থায় সেই নামেই বলছিল। কালনাগ এক অভিশপ্ত সাপ। সে সাধারণ সাপ না, সে এক সময় নাগলোকের রক্ষক ছিল। কিন্তু ক্ষমতার লোভে সে নাগিন রানীর বিরুদ্ধে দাঁড়ায়। তাকে অভিশাপ দিয়ে পৃথিবীর নদী জঙ্গলে বন্দি করা হয়। সে যার শরীরে কামড় দেয় তার প্রাণ পুরোপুরি যায় না, আবার পুরোপুরি থাকে না। সেই মানুষকে জীবিত মৃতের মাঝখানে আটকে দেয়। তাহলে এই মেয়েটা, সে কি বাঁচবে? বাঁচবে যদি সন্ধ্যার আগে তার শরীর থেকে কালনাগের বিষ নামানো যায়। কিন্তু সমস্যা হলো, এই বিষ শুধু ওষুধে নামবে না। যে কামড় দিয়েছে তার বিষের সঙ্গে নাগলোকের অভিশাপ মিশে আছে। তাহলে কি করতে হবে বলুন দাইমা? আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু যা পারি করব।
রূপার হাতের নাগ চিহ্ন যখন পুরোপুরি কালো হয়ে যাবে, তখন কাল নাগ নিজে আসবে তাকে নিতে। সে বলবে মেয়েটি তার। যদি তাকে আটকাতে চাও তবে মেয়েটিকে জাগাতে হবে, কিন্তু জাগাতে হলে জানতে হবে কেন তাকে কামড়ানো হলো, কে তাকে ভেলায় ভাসালো, আর তার জন্মের সঙ্গে নাগলোকের কি সম্পর্ক। আমরা এসব জানবো কিভাবে? মেয়েটা তো অচেতন। নদীর ঘাটে যাও, সেই জায়গায় ভেলাটা ভেসে এসেছে, সেখানে নিশ্চয়ই কিছু চিহ্ন আছে। আর রহিম মাঝিকে সঙ্গে নাও, সে নদীর ভাষা বোঝে। অনেক সময় নদী মানুষকে কথা বলে না, কিন্তু চিহ্ন দিয়ে সত্যি বলে। ঘাটে যেও না, তারা দেখছে, কালনাগের লোকেরা দেখছে। কে দেখছে মা? তুমি কাদের কথা বলছো? যারা আমাকে ভাসিয়েছে তারা মানুষ ছিল, কিন্তু তাদের চোখ মানুষের মতো ছিল না। ও গো, আমি ভয় পাচ্ছি। এই রহস্য আমাদের ঘরের বাইরে যাবে না তো? যাবে না, কিন্তু সত্যি না জেনে আমরা রূপাকে বাঁচাতে পারবো না। দুপুরের দিকে করিম আর রহিম মাঝি নদীর ঘাটে আসে, কিন্তু নদীর পানি অস্বাভাবিক শান্ত, যেন নদী নিজেই কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। করিম ভাই, ভালো করে দেখো, ভেলাটা কোথায় আটকে ছিল, কোন দিক থেকে এসেছে, সব বুঝতে হবে। নদী কখনো মিথ্যা বলে না। এই যে ভেলার দড়িটা এখনো এখানে পড়ে আছে, কলা গাছের কাণ্ডগুলো শক্ত করে বাঁধা ছিল। মানে কেউ তাড়াহুড়ো করে করেনি, পরিকল্পনা করে ভাসিয়েছে। হ্যাঁ, আর দেখো, এই দড়িটা সাধারণ পাটের না, এর মধ্যে কালো সুতা মেশানো। এই সুতার গিঁট নাগ মন্ত্রে বাঁধা হয়। আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। তাহলে যারা রূপাকে ভাসিয়েছে তারা সাধারণ গ্রামবাসী না, তারা জানতো কি করছে। রহিম ভাই, এটা দেখেন, একটা নূপুর মেয়েটার হতে পারে। না, এক মিনিট, নূপুরের ভেতরে কিছু লেখা আছে। এখানে লেখা, রূপা, নদী তোমাকে ফিরিয়ে দেবে। এর মানে কি? কেউ জানতো নদী তাকে ফিরিয়ে দেবে? তাহলে ভেলায় ভাসানোটা হত্যা ছিল না, নাকি বাঁচানোর চেষ্টা? বিষয়টা আরো জটিল। হয়তো যারাই তাকে ভাসিয়েছে তারা জানতো ঘাটে কেউ তাকে পাবে, কিন্তু কেন? তোমরা মেয়েটাকে ঘরে নিয়েছো, ভুল করেছো, তাকে ফেরত দাও। নদী যাকে নেয় মানুষ তাকে রাখে না। তুমি কে? রূপাকে কে ভাসিয়েছে? সে কি তোমাদের গ্রাম থেকে এসেছে? বাঁচাতে গেলে তোমরাও ডুবে যাবে। সন্ধ্যের আগে তাকে নদীতে ফিরিয়ে দাও, না হলে কালনাগ নিজে আসবে। যদি কালনাগ আসে, আসুক, অচেতন মেয়েকে আমি নদীতে ফেরত দেব না। তাহলে তার হাতের চিহ্ন দেখো, যখন ফনাটা পুরো কালো হবে তখন তোমাদের সময় শেষ। রহিম ভাই, এটা মানুষ ছিল? জানি না, কিন্তু তার চোখ মানুষের চোখ ছিল না। রূপা ঠিকই বলেছিল। করিম ঘরে ফিরে দেখে রূপার শরীর আরো দুর্বল, কিন্তু নূপুর দেখানো মাত্র রূপার চোখ খুলে যায়, যেন নূপুরের ভেতরে তার স্মৃতি লুকিয়েছিল। এটা এটা আমার নূপুর, আমার মা দিয়েছিল। আপনি কোথায় পেলেন? নদীর ঘাটে। মা, তুমি কি এখন কথা বলতে পারবে? তোমাকে কে ভাসিয়ে দিল? কালনাগ কেন তোমাকে কামড়ালো? আমি সব মনে করতে পারছি না, শুধু টুকরো টুকরো ছবি দেখি। আমাদের গ্রাম ছিল নদীর ওপারে। মা বলতো আমি জন্মের সময় আমার হাতে এই চিহ্ন ছিল না, কিন্তু আমার জন্মরাতে নাকি ঘরের চারপাশে সাপ পাহারা দিয়েছিল। কেউ আমাকে ছুতে পারেনি। মা বলতো আমি নাকি নদীর আশীর্বাদে জন্মেছি। তোমার বাবা মা কোথায় মা? বাবা ছোটবেলায় মারা যায়, মা আমাকে নিয়ে একা থাকতো। কিছুদিন আগে গ্রামের পুরনো মন্দিরের পাশে আমি একটা আহত সাপ পাই। সবাই বলল মেরে ফেলতে, কিন্তু আমি মারিনি। আমি তাকে পানি দিয়েছিলাম, কাপড় দিয়ে ঢেকেছিলাম। রাতে সে সাপটা অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে কালো সাপ আমাকে স্বপ্নে ডাকতে শুরু করে। আহত সাপটা সাধারণ সাপ ছিল না, হয়তো নাগলোকের কেউ ছিল। তুমি তাকে বাঁচিয়েছিলে, তাই তোমার ওপর নাগলোকের ছাপ পড়েছে। তারপর এক রাতে কালনাগ আসে। সে মানুষের ভাষায় কথা বলছিল। বলল, তুই নাগলোকের দরজা খুলেছিস, এখন তোর রক্ত দিয়ে আমি আমার অভিশাপ ভাঙবো।
আমি পালাতে চেয়েছিলাম, মা আমাকে লুকিয়ে রাখে, কিন্তু কালনাগ আমাকে কামড়ায়। তাহলে তোমাকে ভেলায় কে ভাসালো? মা ভেবেছিল আমি মরে যাচ্ছি, কিন্তু সে জানতো নদীর ঘাটের দিকে ভাসালে হয়তো কেউ আমাকে বাঁচাবে। সে আমার কানে বলেছিল, রূপা, নদী তোমাকে ফিরিয়ে দেবে। তারপর আমি আর কিছুই মনে করতে পারি না। মা তার মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা করেছে, সে তোমাকে ফেলে দেয়নি, সে তোমাকে বাঁচতে পাঠিয়েছে। কিন্তু কালনাগ বলেছিল আমি বাঁচলে সে আমার মাকে ছেড়ে দেবে না। আমার মা কি বেঁচে আছে? আমি কি তাকে আর দেখতে পাবো? সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, কিন্তু একটা কথা বুঝেছি, কালনাগ তোমাকে চাইছে, কারণ তোমার শরীরে নাগলোকের আশীর্বাদ আছে। তোমার রক্ত দিয়ে সে নিজের অভিশাপ ভাঙতে চায়। তাহলে রূপাকে কিভাবে বাঁচাবো? রাত নামার আগে তাকে নদীর পুরনো বটতলায় নিতে হবে। সেখানে নাগলোকের দরজা এক মুহূর্তের জন্য খোলে। যদি নাগিনী রানী তার কথা শোনেন তাহলে বিষ নামতে পারে, কিন্তু নাগ কালনাগও সেখানে আসবে, কারণ সে জানে আজকের রাতে সিদ্ধান্ত হবে রূপা বাঁচবে না কালনাগ মুক্ত হবে। চাচা, আপনি আমাকে এত কিছু না জেনেও বাঁচিয়েছেন, কিন্তু এখন আপনারা দূরে থাকুন। আমার জন্য আপনাদের বিপদে পড়তে হবে না। মা, আমি তোমাকে ঘাট থেকে কোলে তুলে এনেছি, এখন মাঝপথে ছেড়ে দেব? আমার নিজের মেয়ে থাকলে যেমন লড়তাম, তোমার জন্য তেমনই লড়বো। আমরাও যাব, ভয় আছে, কিন্তু এই মেয়েকে একা পাঠাবো না। রাত নামতে শুরু করেছে, আকাশে চাঁদ নেই। নদীর ধারে পুরনো বটগাছের শেকড় মাটির ওপর সাপের মতো ছড়িয়ে আছে। করিম, সালমা, বুড়ি দাই, রহিম মাঝি আর রূপা সেখানে পৌঁছায়। বাতাস ভারী, নদীর পানি স্থির। সবাই সাবধানে থাকো, এই জায়গা সাধারণ না। এখানে মানুষের ভয়, সাপের শ্বাস আর নদীর স্মৃতি একসঙ্গে থাকে। কেউ ভয় পেয়ে চিৎকার করবে না। আমার হাত জ্বলছে, মনে হচ্ছে ভেতর থেকে কেউ আমাকে ডাকছে। চোখ বন্ধ করো মা, ভয় পেও না, আমরা আছি। মাটির নিচে আলো, আমি জীবনে এমন দেখিনি। নাগলোকের দরজা খুলছে। কে আমাকে ডেকেছে? কোন মানুষ সাহস করলো নাগলোকের দরজায় আসতে? হে নাগিন রানী, আমরা অপরাধ করতে আসিনি। এই মেয়েটি কালনাগের কামড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরে আপনার লোকের আশীর্বাদ আছে, তাকে বাঁচানোর জন্য নিয়ে এসেছি। এই মেয়ে, আমি তাকে চিনি। এই মেয়েই আহত নাগ শিশুকে বাঁচিয়েছিল। তার দয়ার ঋণ নাগলোক ভুলে যায়নি, কিন্তু কালনাগের বিষ সহজে নামে না। রানীমা, আমি কিছু চাই না, শুধু আমার মাকে বাঁচান। সে আমাকে নদীতে ভাসিয়েছে কারণ সে আমাকে মরতে দেখেছিল। সে খারাপ না। তোমার মা এখনো বেঁচে আছে, কিন্তু কালনাগ তাকে নিজের ভয় দিয়ে বন্দি করে রেখেছে। সে তোমাকে চায়। তোমার দয়া থেকে জন্ম নেওয়া নাগ চিহ্ন ব্যবহার করে সে তার অভিশাপ ভাঙতে চায়। তাহলে তাকে আটকানোর উপায় কি? কালনাগকে শক্তি দিয়ে হারানো যাবে না, কারণ সে বিষে শক্তিশালী, অভিশাপে ভয়ঙ্কর। তাকে হারাতে হবে সত্য দিয়ে। রূপাকে নিজেই বলতে হবে সে মৃত্যুর না, সে জীবনের পক্ষের। কিন্তু সে বলার আগেই কালনাগ আসবে, তার বিষ রূপার কণ্ঠ বন্ধ করে দেবে। তাহলে আমরা কি করব? যে মানুষ ভয় পেয়েও রূপার পাশে থাকবে, তার কণ্ঠে রূপা শক্তি পাবে। কিন্তু মনে রেখো, কালনাগ ভয় দেখাবে, মায়া দেখাবে, আপনজনের মুখ দেখিয়ে ভুলিয়ে দেবে। কেউ যদি বিশ্বাস হারাও, দরজা বন্ধ হয়ে যাবে। এত আয়োজন আমার জন্য? কালো ধোঁয়ার ভেতর থেকে বিশাল কালনাগ বেরিয়ে আসে। তার চোখ দুটো আগুনের মতো লাল। ফনা তুলে সে বটগাছের নিচে দাঁড়ায়। তার উপস্থিতিতে বাতাস ঠান্ডা হয়ে যায়। রূপা, কত কষ্ট করে তোকে খুঁজেছি। তুই নদীতে ভেসে পালাতে পারবি ভেবেছিলি? মানুষ তোকে বাঁচাবে? মানুষ নিজের ভয়ই সামলাতে পারে না, তোকে কি বাঁচাবে? আমি তোমার সঙ্গে যাব না। তুমি আমাকে কামড়েছো, তুমি আমার মাকে কষ্ট দিয়েছো। তোর মা? তোর মাই তোকে ভাসিয়ে দিয়েছে। যে মা মেয়েকে নদীতে ভাসায় সে মা নয়। চল, আমি তোকে সত্যি দেখাই।
দেখ, তোর মা তোকে ছেড়ে দিয়েছে, তুই একা, কেউ তোর না। না, মা আমাকে ছাড়েনি। মা আমাকে বাঁচতে পাঠিয়েছে। সে বলেছিল নদী আমাকে ফিরিয়ে দেবে। তুই এখনো বিশ্বাস করিস? তাহলে এই কৃষককে দেখ। মানুষ ভয় পেলে মমতা ভুলে যায়। তোর জন্য কেউ দাঁড়াবে না। মিথ্যা মায়া দেখিয়ে লাভ নেই। আমি রূপাকে নদীতে ফেরত দেইনি, দেবও না। সে আমার ঘরে আশ্রয় নিয়েছে। আশ্রিত মানুষকে ভয় পেয়ে তুলে দেওয়া কাপুরুষের কাজ। কৃষক, তুই জানিস আমি কে? আমার এক ছোবলে তোর শরীর কালো হয়ে যাবে। জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি একটা মেয়ে বাঁচতে চায়, আর যে বাঁচতে চায় তাকে বাঁচানোই মানুষের কাজ। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি ভয় আর অন্যায় এক জিনিস না। ভয় থাকলেও মানুষ ভালো কাজ করতে পারে। নদী তাকে ফিরিয়ে দিয়েছে, মানে তার জীবন এখনো শেষ হয়নি। কালনাগ, তুই বিষ দিয়ে শরীর দুর্বল করতে পারিস, কিন্তু সত্যি দুর্বল করতে পারিস না। চুপ! তোমরা সবাই আমাকে আটকাবে? আমি নাগ লোকের অভিশপ্ত রক্ষক। এই মেয়ের রক্তে আমার মুক্তি। তুই রক্ষক ছিলি, কিন্তু এখন তুই লোভী। যে শিশুকে দয়ার জন্য আশীর্বাদ দেওয়া হয়েছিল তাকে নিজের মুক্তির সিঁড়ি বানাতে চাস, তাই তোর অভিশাপ আরো গভীর হবে। না, আমি বন্দি থাকবো না। থামো, আমি মরিনি। আমি নদীতে হারিয়ে যাইনি। আমার মা আমাকে বাঁচতে পাঠিয়েছে। করিম চাচা আমাকে ঘরে তুলেছেন। সালমা চাচি আমার মাথায় পানি দিয়েছেন। এই মানুষগুলো আমাকে ভয় পেয়েও ফেলে দেয়নি। তাই আমি তোমার না, আমি জীবনের, আমি আলোর, আমি মায়ের দোয়ার। না, এই কথা বলিস না। তোর ভয় কোথায়? তোর একাকিত্ব কোথায়? আমার ভয় ছিল, কিন্তু তারা পাশে দাঁড়িয়েছে। তাই ভয় আর আমার মালিক না। রূপা সত্য বলেছে। কালনাগ, আজ থেকে তোর বিষ মানুষের দয়ার ওপর কাজ করবে না। না, আমি আবার ফিরব। মানুষ ভয় পেলে আমি ফিরব। তাহলে আমরা ভয় পেলেও ভালো কাজ করব। তোর ফেরার পথ বন্ধ থাকবে। ভোরের আলো ফুটছে। নদীর ঘাটে সবাই দাঁড়িয়ে। রূপা ধীরে ধীরে চোখ খোলে। তার হাতের নাগ চিহ্ন আর কালো নেই। সেখানে এখন হালকা সবুজ ফুলের মতো একটি দাগ, যেন দয়া আর সাহসের চিহ্ন। আমি বেঁচে আছি। হ্যাঁ মা, তুমি বেঁচে আছো। এবার আর তোমাকে কেউ নদীতে ভাসাবে না। তুমি এখন নিরাপদ। কালনাগ চলে গেছে। আমার মা, তিনি কোথায়? রানীমা বলেছিলেন মা বেঁচে আছে। রূপা, আমার মেয়ে রূপা। মা! মা, আমি তোকে ফেলে দিইনি। আমি জানতাম না তুই বাঁচবি কিনা। কালনাগ দরজায় দাঁড়িয়েছিল। সে বলছিল তোকে তার হাতে দিতে। আমি তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল নদী তোকে ভালো মানুষের কাছে নিয়ে যাবে। আমি জানি মা, আমি সব জানি। তুমি আমাকে ছাড়োনি, তুমি আমাকে বাঁচতে পাঠিয়েছিলে। ভাই, আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, শুধু দোয়া করতে পারি। না বোন, পা ধরবেন না। আমি শুধু মানুষের কাজ করেছি। আপনার মেয়েকে নদী এনেছে, আমরা ঘরে তুলেছি। বাঁচিয়েছে সৃষ্টিকর্তা আর রূপার নিজের সাহস। আজকের পর এই ঘাটের গল্প বদলে যাবে। আগে মানুষ বলতো কলা গাছের ভেলায় মৃত মানুষ ভাসে। এখন বলবে কলা গাছের ভেলায় এক মেয়ে এসেছিল, যে মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে এনেছিল। আর বলবে ভয় পেলেই মানুষ খারাপ হয় না, ভয় পেয়েও যে দয়ার পাশে দাঁড়ায় সেই সত্যিকারের মানুষ। আমরা ভুল বুঝেছিলাম। মেয়েটাকে দেখে তো ভয় পেয়েছিলাম, কিন্তু সে তো অভিশাপ না, সে তো আশীর্বাদ। করিম ভাই, আপনি না থাকলে আমরা হয়তো মেয়েটাকে নদীতে ফিরিয়ে দিতাম। আপনি আমাদের শেখালেন আগে মানুষকে বাঁচাতে হয়, পরে ভয় ভাবতে হয়। আমি কারো উপর রাগ করি না। আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু আমি চাই আর কোনো সাপকাটা মানুষকে বেঁচে থাকতে থাকতে নদীতে ভাসিয়ে দেওয়া না হোক। আগে দেখে নেবেন সে সত্যিই মরে গেছে কিনা। আগে বাঁচানোর চেষ্টা করবেন। আজ থেকে রূপা আমাদের মেয়ের মতো। সে যতদিন চাইবে আমাদের ঘরে থাকবে। আমি যদি থাকি,
আপনিও থাকবেন। আমাদের ঘর ছোট, কিন্তু মন ছোট না। রূপা রূপা দয়া দয়া হারায় না। তুমি একদিন তো নাগকে বাঁচিয়েছিলে। আজ সেই দয়া তোমাকে ফিরিয়ে দিয়েছে। মনে রেখো যে জীবন বাঁচায় নদী তাকে দেখায়। আমি মনে রাখবো, আমি আর ভয় পাবো না। সেই দিন থেকে গ্রামের মানুষ নদীর ঘাটকে আর ভয় পেত না। তারা জানতো রহস্য সবসময় অভিশাপ নয়, কখনো কখনো রহস্যের ভেতর লুকিয়ে থাকে মায়ের দোয়া, মানুষের দয়া আর বেঁচে থাকার সাহস।